শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশজুড়ে বিএনপির ২ দিনব্যাপী নানা কর্মসূচি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতে। নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস ডক্টর ইউনূসের। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। এবং আপিল শুনানিতে বিএনপির আসলাম মিন্টুর মনোনয়ন বৈধ, প্রার্থিতা হারিয়েছেন সরওয়ার। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধে জেট ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৩ সালে তিনি যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করার পর তিনি পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। ২৬ মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। দিনটি উপলক্ষে দেশজুড়ে ২ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে দলের পক্ষে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনে সারা দেশের সব ক্ষেত্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপাক্ষিক আচরণের অভিযোগ করেছেন বলে জানান মোহাম্মদ তাহের। আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। নিরপেক্ষ নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, যেদিন ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে কমপক্ষে সেদিন থেকে হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে কিছু ব্যর্থ হয়েছে, আপনাদের সামনে পরিষ্কার। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশের শোকের মিছিল চলতে থাকবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান জানান, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠন করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা উত্তর মহানগর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দৃশ্যমান বিচার না করায় অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জানান নিহতের স্বজনরা। আমার হাজবেন্ড নামাজ পড়ে বের হওয়ার সময় আসছে, তখন ওকে থানার সামনে গুলি করা হয়েছে। আমাদের মনের যে দুঃখ, যে আগুন, যে জ্বালা কেউ বুঝবে না, আপনি স্যার বুঝতে পারবেন। যেই আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারায়ে তারা একবারে পথে বসে গেছে, তাদেরকে যেন সবার আগে গুরুত্বটা দেওয়া হয়। আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবো না। এই সময় শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের দাবিও জানান তারা। যারা আমাদের মাথা বিক্রি করে গিয়ে ক্ষমতার মসনদে বসেছে, তারা শহীদ এবং আহত পরিবারদের কোনো খোঁজ খবর নেয় না। ইন্টারিম সরকারের কাছে জানতে চাই, আপনারা শহীদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করুন এবং প্রতিটি শহীদের হত্যাকারীদের বিচার এই বাংলা মাটিতে আমরা দেখতে চাই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের আগে ও পরে ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরেন। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন অপহরণের
শিকার হয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শহীদদের আকাঙ্ক্ষার নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন, তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমরা আমাদের সেই দায়িত্ব, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি আপনাদের সামনে এবং দেশের মানুষের সামনে ইনশাল্লাহ পূরণ করব। এই সময় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে ২৭ জনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৩টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম দ্রুত ঘোষণা করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে দলের নির্বাচনী প্রতীক শাপলা কলি মার্কায় ভোট চেয়েছে দলটি। আসন্ন জাতীয় নির্বাচন ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে রাজশাহীর সারদায় সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনীর সদস্যরা কোনো রাজনৈতিক দলের রক্ষক নয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে রোববার প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির আসলাম চৌধুরী ও আব্দুল আওয়াল মিন্টু। তবে প্রার্থিতা হারিয়েছেন একই দলের চট্টগ্রাম ২ আসনের প্রার্থী সরওয়ার আলমগীর। শেষ দিনে প্রায় ১০০টি শুনানির পর এসব সিদ্ধান্ত নেয় ইসি। এদিকে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে পোস্টাল ব্যালটের বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমআর আসাদের রিপোর্ট। রোববার সকাল 10টায় শুরু হয় ইসির শেষ দিনের আপিল শুনানি। প্রায় ১০০টি শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বেশ কিছু দলের প্রার্থীরা। আবেদন দিয়েছে, তারা আর ফেরত চাবে না। এরপরে যদি তারা নাগরিকত্ব রেখে দেয়, পরে রিট অফ কিওরেন্ট করে তাদের কোয়ালিফিকেশন অথবা তাদের এই হোল্ডিং দ্য অফিস এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ রয়ে যাচ্ছে। আসলাম চৌধুরীর পক্ষ থেকে আমাদের যে বক্তব্য সেটা সন্তুষ্ট হয়ে তার প্রার্থিতাকে বৈধতা দিয়েছেন চূড়ান্তভাবে। আমাদের যে কয়টা সিট বাতিল করা হয়েছিল সবগুলো আজকে অ্যালাউ করা হয়েছে। এরপর সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি জানান, পোস্টাল ব্যালটের অসঙ্গতি নিয়ে ইসিকে জানানো হয়েছে। বিভিন্ন দায়িত্বে থাকবে নির্বাচনের দিন, তারা যে পোস্টাল ব্যালটে ভোট দেবেন আমরা অনুরোধ করেছি এবং আমরা চেয়েছি যে তারা যেন সেটা আমাদের যেটা প্রতীক, সেই প্রতীক বিতরণের পরেই যেন দেওয়া হয়। এদিকে পোস্টাল ব্যালট পেপার ও ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে ইসির সামনে বিক্ষোভ করে ছাত্রদল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার ভোটের প্রস্তুতির খবর। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর এখনও বেশ কদিন বাকি। এমন অবস্থায় আনুষ্ঠানিকভাবে না হলেও নানাভাবে ভোটারদের কাছে যাচ্ছেন উত্তরের জেলার লালমনিরহাটের প্রার্থীরা। ভোটাররাও পছন্দের প্রার্থী বাছাই প্রাধান্য দিচ্ছেন জেলার উন্নয়নে। এবার নির্বাচনের জেলার ৩টি আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি ও জনতার দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
5 উপজেলা ও 2 পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলা ভৌগোলিকভাবে লম্বা আকৃতির। এর এক পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, অন্য পাশে ভারত সীমান্ত। জেলার দুঃখ হিসেবে পরিচিত তিস্তা বাঁধ তথা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সড়ক মহাসড়ক সহ বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষায় কাজ করবেন এমন ব্যক্তিকেই ভোট দেবেন জেলাবাসী। সীমান্ত এলাকায় যেন নিরাপত্তায় ঘুমাইতে পারি, আমরা এরকম সরকার চাই। বাবা, আমার সীমান্তে বসবাস করি খাই, আমার সীমান্তে শান্তি চাই, কোন সীমান্তে গ্যামজাম আমার হয় না, আমার সেই সরকার চাই। আমরা চাই যে সরকার এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, আমরা এই ধরনের সরকারকেই বাংলাদেশে চাচ্ছি আগামীতে, এবং ওই সরকার এসে দ্রুত আমাদের এই তিস্তাপাড়ের মানুষের দুঃখ কষ্ট লাঘব করবে, আমরা এটা আশা করি। লালমনিরহাট জেলার 3টি সংসদীয় আসনে মোট ভোটার 11,44,496 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,74,067 জন, নারী ভোটার 5,70,422 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 7 জন। জেলা শহর থেকে শুরু করে জনবহুল বাজার, বাস স্ট্যান্ড, বিপণী বিতান, চায়ের দোকান সহ সবখানেই এখন আলোচনার কেন্দ্রে নির্বাচন। নির্বাচনী পরিবেশ ও শান্তি শৃঙ্খলা নিয়েও চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা ভোটের সময় ওই এমপির দেখা পাই, একটু আসি দেখা করি যায়, এই পর্যন্ত শেষ বেলা চলে যায় ঢাকা। আমরা এটি খাইলেও আসি, না খাইলেও আসি, মলি গেলেও আসি, আমাদের তার খোঁজ খবর নেয় না। এবার দেখি যদি কোনো এমপি আসিয়া আমাদের এলাকায় ঘুরে করে, তাই আমরা ভালো মন্দ দেখেই, হ্যাঁ, তাদেরকে আমরা ভোটটা দেবো। মনে কৃষক লোক আমার সার, বীজ, ওষুধ যেটা আমি কম দামে পাবো, ন্যায্য মূল্যে পাবো, তাকে আমার ভোট দেবো। তাতে আমার জাতীয় পার্টি বুঝি না, এমপি বুঝি না, জামাত বুঝি না। আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় এমন প্রত্যাশা প্রার্থীদেরও। সার্বিকভাবে ভোটের অবস্থা, মাঠের অবস্থা খুবই ভীতিকর এবং প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। নির্বাচন কমিশনের থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় যে একাধিকবার যে আইনগুলি বা অধ্যাদেশগুলি জারি করেছে, এই মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলাগুলি প্রত্যাহারের জন্য, সেদিকে কোনো কাজ হচ্ছে না। তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে, আমরা এটা বাস্তবায়ন করব। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে আমার এখানে হাজার হাজার যুবকদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ম্যান্ডেট পেয়ে গেলে আমি তিস্তা পরের সন্তান, এই দাবি তো আমি উচ্চারিত করেছি জনগণকে নিয়ে, এই দাবি আমি অব্যাহত রাখবো এবং আমি 100% আশাবাদী যে এই তিস্তা মহাপরিকল্পনা বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কাজ শুরু করা হবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্টরা প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক। নিরপেক্ষতাই আমাদের মেইন অস্ত্র, এটা ব্যবহার করে আমরা এই এলাকার সকলকে নিয়ে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং ভালো নির্বাচন এই জেলাবাসীকে উপহার দিতে চাই। এক সময়ের জাতীয় পার্টির দুর্গ লালমনিরহাটে এবার ভোটের হিসেব কোন দিকে যায় তাই দেখার অপেক্ষায় জেলাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব নয় বলে মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। তাই গুরুত্ব বিবেচনায় অংশগ্রহণমূলক নারী সহায়ক নীতিমালার তাগিদ দিলেন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা। রোববার বিকেলে কৃষিবিদের ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনের নারী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি শক্তিশালী নীতিমালা করার আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মনিরুল ইসলামের প্রতিবেদন। একসময় দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত ছোট্ট জাইমাকে। সেই ছোট্ট জাইমা এখন রাজনৈতিকভাবে বেশ পরিণত। দীর্ঘ 20 বছর পর তিনি উঠলেন বড় কোনো অনুষ্ঠানের মঞ্চে। আমরা জানি যে আসলে ঢাকা ফোরাম আয়োজিত নারী নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে উঠে আসে সমসাময়িক নানান ইস্যু। বিশেষ করে একটি শক্তিশালী নারী নীতিমালার অভাবেই পিছিয়ে আছে দেশের অর্ধেক জনগোষ্ঠী। সেসব বাধার কথাই তুলে ধরেন বক্তারা। পলিসি আছে ঠিকই, what we think about them is actually the security of the woman on the road. আমাদের নারীদের ডিসিশন মেকিং ইন দ্য হাউসহোল্ড নিয়ে আমাদের আসলে আরো অনেক কাজ করার আছে। জাইমা রহমান বলেন, এই পরিসরে থাকা সবার আদর্শগত দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও নারী ক্ষমতায়নের প্রশ্নে সবাই এক। এটিই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলেও উল্লেখ করেন তারেক কন্যা। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি।
এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। নারী অধিকার নিশ্চিত সহ বিভিন্ন ক্ষেত্রে দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তিনি। That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. জাইমা রহমান বলেন, দেশের সব খাতেই মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নীতি কাঠামোতে নারীর অগ্রাধিকার জরুরি। Education alone was not enough if women were not supported to remain in public and economic life. If Bangladesh wants real progress, not symbolic success stories, but sustained national development, then empowerment cannot stop only at classrooms, only in offices or policies. They must reach our homes, our institutions, and our mindsets. And it must be the responsibility of all of us. অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রান্তিক নারীদের দক্ষতা বাড়াতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। কিতল পার্টি সে যেটা 500 টাকায় বিক্রি করছে, ইট ক্যান বি সোল্ড ইন দ্য লোকাল এন্ড গ্লোবাল মার্কেট 2000, 3000, 4000 টাকা বিক্রি হবে। সো দ্য হোল লাইফস্টাইল উইল চেঞ্জ। বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন দলটির এই নীতি নির্ধারক। এগুলোর উপরে আমাদের ডিটেইলড হোমওয়ার্ক করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার জন্য আগামী 2রা ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত তারিখ ধার্য করেন। আজ এই মামলায় যুক্তিতর্কের দিন ধার্য ছিল। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে আদালতে হাজির করা হয়। জুলাই অভ্যুত্থানকালে মোহাম্মদপুরের হত্যাযজ্ঞে নানক তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। 29 জানুয়ারির মধ্যে পলাতকদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। 28 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন মাত্র 4 জন। মুদাসির আলীর প্রতিবেদন। 2024-এর অভ্যুত্থানকালে 18 ও 19 জুলাই রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের ওপর চালানো হয় ব্যাপক দমনপীড়ন। এর মধ্যে মোহাম্মদপুর পরিণত হয় রণক্ষেত্র, যেখানে প্রাণ হারান স্কুল শিক্ষার্থী ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত, রাজু, মাহি, রোকন সহ 9 জন। সেই ঘটনায় রোববার ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয় ট্রাইব্যুনালে, যা আমলে নিয়ে পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া 29 জানুয়ারির মধ্যে আসামিদের হাজির করার নির্দেশ দেয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। এখানে 3টা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও ভিডিও ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময় আপনারা এক এক করে দেখতে পাবেন। হত্যাযজ্ঞে ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানকের সম্পৃক্ততার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। ফজলে নূর তাপস প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন, মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে, তাদেরকে যেন যেতে বলা হয়, যাতে যেতে সুযোগ দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয়। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাইমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি এই মামলায় বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। মাদারীপুরে যাত্রীবাহী বাস চাপায় 6 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার বিকেলে 5:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মুস্তফাপুর মিল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর এক খুদে বার্তায় 6 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শাহ আলমের ছেলে রুমান। স্থানীয়রা জানায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি বাস। এ সময় যাত্রীবাহী ইজি বাইককে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 3 জন নিহত হন।
অতিরিক্ত গতি। সার্বিক পরিবহন কুমিল্লা মাদারীপুর থেকে ঢাকাগামী যাচ্ছিল, ঘটকসরে এসে গাড়ির ওভার স্পিড ছিল এবং নিয়ম ভঙ্গ করে সে তার রং সাইডে চলে আসে। রং সাইডে এসে একটা অটোকে ধাক্কা দেয়। অটোর মধ্যে যারা ছিল ম্যাক্সিমামই মারা গিয়েছে। এই পর্যন্ত 6 জন নিহত, 6 জনের মধ্যে আমরা 6 জনকে উদ্ধার করেছি। 6 জনের মধ্যে 5 জন মহিলা, 1 জন পুরুষ। গাড়ির আংশিক অংশ আর দেবে আছে কাদার মধ্যে। দেখার মধ্যে সম্পূর্ণ উঠানোর পরে বোঝা যাবে আর কোনো আহত বা নিহত আছে। তিলোত্তমা ঢাকায় বসবাসকারী মধ্যবিত্তের জীবনে এক অদৃশ্য চাপ বাসা ভাড়া। আয় বাড়ুক আর নাই বাড়ুক, প্রতি বছর বাড়ছে বাসা ভাড়া। আর তা যদি হয় কোনো স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাচ্ছে, তাহলে তার কোনো কথাই নেই। বাসা ভাড়া পাওয়া যেন সোনার হরিণ খুঁজে পাওয়ার মতো। নীতিমালা বাস্তবায়ন না হওয়ায় ভাড়াটিয়ার চেয়ে বাড়ির মালিকদের সুবিধা বেশি বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। বর্তমান আমেরিকার চেয়েও বেশি পুরনো, 400 বছরেরও বেশি বয়সী এই ঢাকা মহানগরী। কালের বিবর্তনে বুড়িগঙ্গা পাড়ের ঢাকা যেমন আয়তনে বেড়েছে, তেমনি বেড়েছে উপরের দিকেও। জীবিকার সন্ধানে মানুষ শ বছর ধরে সারা দেশ থেকে এসে ভিড় করে এই তিলোত্তমা নগরীতে। কলকারখানার পাশাপাশি গড়ে ওঠে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। সেই ধারা এখনও থেমে নেই। প্রায় 3.5 কোটি মানুষের এ নগরে রয়েছে নামি দামি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তার আশপাশে বাসা ভাড়ার বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় এখানে বাসা ভাড়া তুলনামূলক বেশি। এ নিয়ে ভোগান্তিতে রয়েছেন সাধারণ ভাড়াটিয়ারা। আমরা যেখানে আছি এখানে বাসা ভাড়া আশেপাশে বাজার এবং স্কুল থাকার কারণে বেশি বলে মনে হয় অন্যান্য অঞ্চলের চেয়ে। স্কুলের কারণে হয়তোবা বাসা ভাড়াটা এখানে তুলনামূলকভাবে একটু বেশি। যেহেতু স্কুল আছে আর বাড়িওয়ালা তারা তো একটু সুযোগ সুবিধা নেবেই, কারণ তো এখানে তো ছেলে মেয়েদের পড়তেই হবে। বাড়ি ভাড়া বাড়ানো নিয়ে মাঝে মধ্যেই বিতণ্ডা বেঁধে যায় ভাড়াটিয়া বাড়িওয়ালার মাঝে, যেমনটা বেঁধে গেছে এই প্রতিবেদন করার সময়। ভাড়াটিয়ারা বলছেন কোনো নীতিমালা না থাকায় যেমন খুশি তেমন ভাবে ভাড়া বৃদ্ধির প্রতিযোগিতা নামেন বাড়িওয়ালারা। নোটিশ টাঙানো দরকার যে এরকম নির্ধারিত করে দেওয়ার দরকার বাসা ভাড়াটা। সরকারি নীতিমালা, আমরা তো বাড়ি ভাড়াতেই থাকি, সেরকম নীতিমালা আমরাও জানি না, ওরাও জানে কিনা আমরা জানি না। বাড়ি একটা বানাই ছেড়ে দিয়েছে, ভাই আপনার ক্যামেরা সরান, আমি ওই কথা বলবো না। আইন থাকলেও নীতিমালা না থাকায় বাড়ির মালিকরা অনৈতিকভাবে যখন তখন ভাড়া বাড়াচ্ছেন বলে জানান এই আইনজীবী। যদি কোনো প্রতিষ্ঠান থাকে, স্কুল কলেজ থাকে বা বিশেষ এরিয়াগুলোতে বাড়ি ভাড়া বাড়ানোর একটা প্রবণতা দেখাই যায়, আপনি এইটা নৈতিক স্খলন। একটা নীতিমালা করার জন্য এবং স্থানীয় বিভিন্ন জায়গায় একটা কমিটি করার জন্য কিন্তু মহামান্য হাইকোর্টের রিট পিটিশনও দায়ের হয়েছিল। হ্যাঁ, আমরা এ ধরনের আদেশ হয়তো দেখেছি, কিন্তু এগুলোর কোনো বাস্তবায়ন কিন্তু আমরা এখনো দেখছি না। এই সময় 1991 সালের ভাড়াটিয়া নিরাপত্তা আইনকে আরও যুগোপযোগী করে তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বাড়ি ভাড়ার লাগাম টানার আহ্বানও জানান তিনি। সুনির্দিষ্ট নীতিমালা করে এবং এটাকে বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু কঠোর হতে হবে। হ্যাঁ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অনেক পরে অবশেষে কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। রোববার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। এর আগে 48 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রোববার দুপুর পেরিয়ে যায় 72 ঘন্টা। পরে তার কাছ থেকে জবাব মেলে। প্রক্রিয়া অনুযায়ী কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার পর বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি তা খতিয়ে দেখে পরে বোর্ডে সুপারিশ করবে পরবর্তী পদক্ষেপ নিয়ে। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের ছেলেরা। ভুটানকে হারিয়েছে 4-1 গোলে। থাইল্যান্ডের ব্যাংকক নান্থাওবাড়ি হলে প্রথমার্ধের জোড়া গোল করেন মঈন আহমেদ। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় ভুটান। তারপর অবশ্য আরও দুবার জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করে লাল সবুজরা। বাকি দুটি গোল করেন ফয়সাল হোসেন ও ইব্রাহিম আহমেদ। রাউন্ড রবিন লিগে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ভারতের বিপক্ষে 4-4 ড্রতে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ড্রতে মালদ্বীপের কাছে হারে 6-1 গোলের বড় ব্যবধানে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। দেশ জুড়ে বিএনপির 2 দিনব্যাপী নানা কর্মসূচি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতে, নির্বাচনের সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস ডক্টর ইউনূসের। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ গঠনের প্রতিশ্রুতি। এবং আপিল শুনানিতে বিএনপির আসলাম মিন্টুর মনোনয়ন বৈধ, প্রার্থিতা হারিয়েছেন সরওয়ার। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।